নিজের প্রাক্তন অভ্রকে এইভাবে পথ আটকে দাঁড়াতে দেখে মেহবিন স্থির হয়ে দাঁড়িয়ে যায়। অভ্র এতদিন পরে মেহবিনকে দেখে তার ঠোঁটের কোণে আলতো হাসি ফুটে ওঠে। কত খুঁজেছে মেহবিনকে, অবশেষে আজকে মেহবিনের দেখা পেয়েই গেল। অভ্র মেহবিনের এক বান্ধবীর থেকে জানতে পেরেছে মেহবিন নাকি আজকের টেস্টের জন্য ভার্সিটি আসবে। তাই দেরি না করে অভ্র সোজা অফিস থেকে ছুটে এসেছে মেহবিনের সাথে দেখা করার জন্য। মেহবিন এক প্রকার না দেখার ভান করে ভার্সিটির দিকে পা বাড়াতে নিলে অভ্র পুনরায় মেহবিনের পথ আটকে দাঁড়ায়। মেহবিনের এতদিন পরে অভ্রকে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতেও কেমন যেন শক্তিটুকু পাচ্ছে না মেহবিন। শরীরটুকু দুর্বল লাগছে। অভ্রের এইরকম হুটহাট দেখা পাওয়াটা মেহবিনকে প্রতিনিয়ত দুর্বল করে তোলে। তাই হয়তো অভ্র তার কষ্টটা বাড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় এইভাবে দেখা দিচ্ছে। মেহবিন শক্ত গলায় বলল, আমার পথ আটকে আছো কেন অভ্র? আমার পথ ছাড়ো বলছি। অভ্র মেহবিনের হাতটা ধরে বলল, দেখ মেহু, তুই এইভাবে রাগ করিস না। আমাকে শুধু কিছুক্ষণ সময় দে, আমি তোকে কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো না বললে আমার ঠিক শান্তি হবে না। মেহবিনের হাত পা কাঁপছে, যাকে বলে প্রচণ্ড রাগে। অভ্রের ছোঁয়া তার কাছে এখন নোংরামি ছাড়া আর কিছুই লাগছে না। আগে অভ্রের ছোঁয়ায় তার শরীরের রন্ধে ভালো লাগার স্রোত বয়ে যেত, কিন্তু আজ তাতে একরাশ ঘৃণা ধরা দিচ্ছে। মেহবিন তার হাত দ্রুত ছাড়িয়ে নিয়ে অভ্রকে কটাক্ষ করে বলে, মিস্টার অভ্র আহমেদ, আপনি কোন সাহসে আমাকে স্পর্শ করেন? আপনার সাহসের যথেষ্ট তারিফ করতে হবে। দেখ মেহু, কল্ড মি মেহবিন হুসাইন, নট মেহু। মেহু বলার অধিকার আপনার হারিয়েছেন অনেক আগেই। ক্ষিপ্ত গলায় বলল মেহবিন। অভ্র নম্র গলায় বলল, আমি সত্যি খুব চিন্তায় ছিলাম রে মেহবিন। এই ঢাকা শহরে তুই একা একা কোথায় আসিস, বড্ড চিন্তা হচ্ছিল আমার। তুই যখন এখানে আসছিস শুনলাম, তখন না এসে পারলাম না। আমার তোকে কিছু বলার আছে, সেইগুলো বলেই চলে যাব। তুই শোন প্লিজ। মেহবিন দরজার বাঁধ ভেঙে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে অভ্র এবং মায়রার সব ঘনিষ্ঠ মুহূর্ত, যার সাক্ষী ছিল মেহবিন নিজেই। মেহবিনের মনে পড়ে যাচ্ছে বিয়ের দিনে করা অভ্রের প্রতিটি অপমান। অভ্রের এইসব কেয়ারিংগুলো মেহবিনের কাছে তো আদিক্ষেতা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। অভ্র মেহবিনের দিকে এগোতে নিলে মেহবিন জোরে চিৎকার করে বলে, একদম আমার দিকে এগোবে না। যেখানে আছেন সেখানেই থাকুন। আপনার লজ্জা করে না ঘরে বউ রেখে আমাকে এইভাবে রাস্তাঘাটে ডিস্টার্ব করছেন? মেহবিনের চিৎকারে ততক্ষণে লোকরাও জড়ো হয়ে যায়। একজন লোক মেহবিনের দিকে প্রশ্ন নিক্ষেপ করে বলে, কি হয়েছে আপু? মেহবিন অভ্রের দিকে ক্রোধ নিয়ে তাকিয়ে বলে, দেখুন না, ঘরে বউ থাকতেও আমাকে রাস্তাঘাটে ডিস্টার্ব করে যাচ্ছে। এইবার লোকেরা অভ্রের দিকে এগিয়ে বলে, কি সমস্যা ভাই? রাস্তাঘাটে মেয়ে পেলে বিরক্ত করতে ইচ্ছে করে নাকি শুধু? এরা তো এমনই, বউ রেখে বাইরে নষ্টামি করে। অভ্র তাদের দিকে তাকিয়ে বলে, দেখুন আপনারা কোথাও ভুল করছেন। আমরা কোনো ভুল বুঝছি না। অভ্র ও রাস্তার লোকদের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। এই সুযোগে মেহবিন একটা অটো ধরে চলে যায়। আজকেও সে ভার্সিটি যাবে না। অভ্র আশাহত হয়। সে পারল না তার কথাটুকু বলতে। অভ্র রাস্তার লোকদের কোনোরকম বুঝিয়ে ঝামেলা থেকে বেরিয়ে আসে। তখনই তার চোখে যায় মায়রা নামক রমণীর দিকে। মায়রা এতক্ষণে নিষ্পলকভাবে সবকিছু দেখে যাচ্ছে। অভ্র ক্ষীণ সুরে বলে, মায়রা। মায়রা আর কিছু না বলে বরং দ্রুত পায়ে উল্টো পথে হাঁটা ধরে। মায়রা যান, দাঁড়াও বলছি। কথাটি বলে অভ্র মায়রার পিছন পিছন যেতে থাকে। অফিসে আরহাম তার কলমটাকে পেঁচিয়ে ঘুরাচ্ছে বারবার। তার মাথা দিয়ে আগুন বের হচ্ছে। স্টুপিড মেয়েটা এই অবস্থায় কিভাবে একা বের হয়ে গেল? যদি কোনো ক্ষতি হয় তখন? মেয়েটা আজকাল বড্ড বেশি ঘাটতারা প্রকৃতির হয়ে গেছে। যদিও আজকে আরহামের ছুটি ছিল, তবুও সে অফিসের একটা কাজে চলে এসেছে অফিসে। আরহাম ফোনটা বের করে মেহবিনের নাম্বারে ফোন করে, কিন্তু মেহবিন ফোন ধরছে না। আরহাম টেবিলে শক্ত করে বাড়ি দিয়ে বলে, হাউ স্টুপিড শি ইজ। আমার ফোনটাও ধরা টাইম পাচ্ছিস না? কি এমন কাজ করছে সেই মহারানী? তাহসান আরহামের কার্যকলাপ লক্ষ্য করছিল। আরহামকে এইভাবে রেগে যেতে দেখে তাহসান বলল, তুই কি তোর বউয়ের কথা বলছিস? বউ? না মানে নকল হলে বউ তো। বুঝি রে বাপ, সব কিছুই বুঝি। বউ ফোন ধরছে না, একটু একটু চিন্তা তো হবেই। বউ কাছে না থাকলে তো সবারই খারাপ লাগে। আমি সিঙ্গেল মানুষ, সেখানে আমারই খারাপ লাগে। তোর তো লাগবেই। আরহাম চোখ গরম। তুই থামবি তাহসান। আরহামের কথার মাঝেই রুষা নক করে কেবিনে প্রবেশ করে। রুষা আরহামের বেশ জুনিয়র, বেশ মধ্যবিত্ত ঘরের ভদ্র স্বভাবের মেয়ে। কথা খুব একটা বলে না সবার সাথে, যদিও তার পেটের সব কথা সে আরহামের জন্য রেডি করে রাখে। আরহামের সাথে দেখা হলেই কথার ফুলঝুরি নিয়ে বসে থাকে।
আরহামকে খুব আগে থেকে পছন্দ করে রুষা, যদিও আরহামকে বলার সাহস তার নেই। রুষাকে দেখে আরহাম গম্ভীর্যতা মুখে এনে বলল, কিছু বলবেন মিস রুষা? না মানে স্যার, আজকে সন্ধ্যায় আমার বাড়ির পাশে একটি রেস্টুরেন্ট ছোটখাটো একটা পার্টির আয়োজন করেছি। যদি আপনারা সবাই আসতেন তাহলে আমার ভালো লাগতো। হঠাৎ কি খুশিতে রুষা? তাহসানের প্রশ্নে রুষা মাথা নিচু করে বলে, আজকে আমার জন্মদিন, অফিসের সবাই আসবে, আপনারা আসলেও খুব ভালো লাগতো। তাহসানও মিষ্টি হেসে বলো, শুভ জন্মদিন রুষা, আমি নিশ্চয়ই আসব। অতপর তাহসান আরহামকে খুশো মেরে বলে, কিরে তুই কিছু বল। আরহামের মন মেজাজ বিগড়ে আছে, মেহবিন নামক স্টুপিড মেয়েটা তার ফোন ধরছে না। আরহাম গম্ভীর মুখেই বলল, হ্যাপি বার্থডে মিস, আমি চেষ্টা করব। এক্সকিউজ মি। আরহাম ফোনটা কানে নিয়ে তার কেবিন থেকে বেরিয়ে গেল। আরহাম এইভাবে গম্ভীরভাবে কথা বলায় মন ক্ষুণ্ণ হলো রুষার। সবসময় এত গম্ভীর থাকে কেন লোকটা? কিন্তু এইটা ভেবেই রুষা খুশি যে আরহাম চেষ্টা করবে, এটুকু বলেছে। আরহাম বলেছে যখন ঠিকই আসবে আজকে সন্ধ্যায়। খালি পায়ে হেঁটে যাচ্ছে ক্রমণী। বিশাল আকাশের দিকে তাকিয়ে আছে পলক্ষীনভাবে। আচ্ছা, এই আকাশটাতে অনেক বিশাল। এই বিশালতার মাঝে আকাশ কি তার কষ্টগুলোকে নিয়ে যাবে? যদিও নিয়ে নিত, বড্ড বেশি ভালো হতো। আকাশে কালো মেঘ জমেছে, হয়তো বৃষ্টি হবে। সেই বৃষ্টিতে মেহবিনের চোখের জল বৃষ্টির সাথে নির্বিশেষে একাকার হয়ে যাবে। মেহবিন হাঁটু গেড়ে বসে থাকে। সে এখন মাঠের এক কোণে বসে আছে, পাশেই ছোট্ট একটা পুকুর। বিশাল এই জায়গায় আপাতত কেউ নেই। অতঃপর মুষলধারে বৃষ্টিপাত শুরু হলো। মেহবিন বৃষ্টিতে তার হাত দুটো মেলে চিৎকার করে কান্না করে দিল, যে কান্না এতদিন সে কারো সামনে কাঁদতে পারেনি। মনের ভেতরে লুকানো নিগুড় কোনো দুঃখবোধকে এক নিমিষে জাগিয়ে তুলতে পারে বৃষ্টি, আবার তা ধুয়ে মুছে সাফও করে দিতে পারে। আজ মেহবনে ইচ্ছে মতো কাঁদবে এই বৃষ্টিতে, উজাড় করে দিবে বৃষ্টির কাছে তার সকল দুঃখ, সকল কষ্ট। মেহবিন অনুভব করে কেউ তার মাথায় ছাতা দিয়ে দাঁড়িয়ে আছে। মেহবিন তাকিয়ে দেখে আরহাম ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেহবিনকে দেখেই আরহামের বুকটা ধক করে ওঠে। মেয়েটা কি অনেক কেঁদেছে, চোখ মুখ ফুলে গেছে, কিন্তু আবারও কেন কাঁদছে স্টুপিড মেয়েটা? আরহাম মেহবিনের দিকে ঝুঁকে ধমকে বলে, এই স্টুপিড মেয়ে, এইভাবে এই অবস্থায় বৃষ্টিতে ভিজছ কেন? জ্বর এসে গেলে কি হবে এখন? বেবির যদি কোনো ক্ষতি হয় তখন কি হবে? আরহাম আর কিছু বলতে পারল না। তার আগেই মেহবিন আরহামকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মেহবিনের আপাতত কোনো হিতাহিত জ্ঞান নেই, তার শুধু এই মুহূর্তে আঁকড়ে ধরার প্রয়োজন ছিল, যাকে আঁকড়ে ধরে মেহবিন তার দুঃখগুলো প্রকাশ করবে। আরহামের হাত থেকে ছাতাটা পড়ে যায়। মেহবিন ও আরহাম দুজনেই বৃষ্টিতে ভিজে যাচ্ছে, যাকে বলে দুজনের বৃষ্টি বিলাস হচ্ছে। আরহাম ও মেহবিনের মাথায় হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তখনই মেহবিন আরহামের বুকে ঢলে পড়ে। আরহাম তাকিয়ে দেখে মেহবিনের জ্ঞান নেই। আরহামের বুকে মেহবিন লুটিয়ে পড়তেই আরহাম অনুভব করলো মেহবিন জ্ঞান হারিয়েছে। আরহাম কিছু না ভেবে মেহবিনকে পাঁচ কোলে তুলে নিল। বৃষ্টি থামার নামই নেই। আরহাম মেহবিনকে নিয়ে গাড়ির দিকে ছুটে চলে এলো। মেহবিনকে গাড়িতে শুইয়ে দিয়ে আরহাম মেহবিনের পাশে বসে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, আপনি গাড়ি স্টার্ট করুন, আরিয়ান হসপিটালের দিকে গাড়িটা নিয়ে যান। ওকে স্যার। আরহাম নিজের গায়ের ব্লেজারটা খুলে মেহবিনের গায়ে জড়িয়ে নেয়, যেন মেহবিনের ঠান্ডা না লাগে। আরহাম এইটা বুঝতে পারছে না স্টুপিড মেয়েটা এইভাবে এই অবস্থায় বৃষ্টিতে ভিজছে কেন। আরহাম বোতলটা বের করে পানির ছিটা দিয়ে মেহবিনের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, হাত পাও মালিশ করে দিচ্ছে যেন জ্ঞানটা ফিরে আসে। তবুও মেহবিনের জ্ঞান ফিরছে না। হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে মেহবিনের। এইবার আরহামের কিছুটা ভয় হচ্ছে, মেহবিনের কিছু হলো না তো? সে মেহবিনের মাথাটা আস্তে করে নিজের কোলে নিয়ে বলতে লাগলো, এই মেয়ে উঠো, শুনতে পারছো তুমি? মেহবিন কোনো রকম প্রতিক্রিয়া করলো না। আরহাম চিন্তিত সুরে ড্রাইভারকে বলল, মজনু একটু জোরে ড্রাইভার করো ফাস্ট। মজনু এর আগে আরহামকে এতটা চিন্তিত হতে দেখেনি। পরক্ষণে ভাবলো নিজের স্ত্রী এইভাবে অজ্ঞান হয়ে গেলে যে কোনো যুবকই অস্থিরতায় ভুগবে। মজনু আবারও গাড়ি চালাতে মনোযোগ দেয়। আরিয়ান মেহবিনের চেক আপ করে যাচ্ছে। আরহাম হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার নিচে। মেহবিনের জ্ঞান এখনো ফিরেনি। আরহাম আজকে মেহবিনের ভার্সিটিতে যেয়ে জানতে পারে মেহবিন নাকি আজকে ভার্সিটিতে আসেনি। তাই আরহাম বারবার মেহবিনকে ফোন করেই যাচ্ছিল। তখন মেহবিন ফোন ধরছিল না। তাই আরহাম গাড়ি নিয়ে মেহবিনকে খুঁজতে শুরু করে। ভাগ্যক্রমে মেহবিনের সাথে তার পুকুরের পাশের মাঠে দেখা হয়ে যায়। আরহাম স্পষ্ট শুনেছিল মেহবিন এসে আর্তনাদ।